আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের পাশে থাকুন এবং সমর্থন করুন। মৃতদেহটা ধীরে ধীরে উঠে বসল। তার শরীর থেকে ধোঁয়া ছাই ঝরে পড়ছে। আগুনের হলকা তাকে গ্রাস করার চেষ্টা করছে, কিন্তু সে যেন কিছুতেই পুড়ছে না। তার চোখ তখনও বন্ধ, কিন্তু তার মুখটা যেন একটু একটু করে বিকৃত হচ্ছে। কাতে চেষ্টা করলেন, কিন্তু মৃতদেহটা যেন কোনো এক মায়াবী শক্তিতে গণেশকে জড়িয়ে ধরল। তার শরীরের সেই নীলচে আভা গণেশকেও ঘিরে ধরল, তাকে আগুনের মাঝখানে টেনে নিয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকার কেবল রাতের নয়, সহস্র বছরের প্রাচীন সেই অভিশাপের, যা শ্মশান আর এই বটগাছটিকে আঁকড়ে ধরে রেখেছে। বটগাছের ডালপালাগুলো ছেঁড়া জীর্ণ কাপড়ের মতো শ্মশানের দেওয়ালগুলিকে জড়িয়ে আছে, তাদের শিকড় মাটির গভীরে প্রবেশ করে যেন মৃতদেহের পাঁজর পর্যন্ত পৌঁছে গেছে। পরিবেশটি ভারী, স্যাঁতসেঁতে। বনের পচা পাতা, মাটির সোঁদা গন্ধ এবং পোড়া কাঠের কটু গন্ধের এক অদ্ভুত মিশ্রণ। এই গন্ধ কেবল প্রাকৃতিক পচন আর দহনের নয়, এটি বহু বছর ধরে এখানে জমে থাকা অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাসের। বর্ষা না হলেও এখানে যেন এক অদৃশ্য ভারী কুয়াশা সবসময় লেগে থাকে, যা এই প্রাচীন জীর্ণ স্থানটিকে আরও ভয়ঙ্কর করে তোলে। শ্মশানের মাঝখানে সদ্য সাজানো চিতার সামনে দাঁড়িয়ে আছেন গণেশ দাহকার। তার বয়সের ভারে নুয়ে পড়া শরীর, কিন্তু তার পেশাগত অভ্যাসে তার হাতে কাঠ সাজানোর গতি এখনও নির্ভুল। জটা ধরা সাদা চুল আগুনের আলোয় লালচে অনন্ত রং ধারণ করেছে। গণেশ এই শ্মশানের শ্মশানপতি। এই ভূমির দেখভালের গুরু দায়িত্ব তার। চোখের কোলের গভীর কালি কেবল অনিদ্রার ছাপ নয়, এটি তার দীর্ঘদিনের দেখা ভয়ানক দৃশ্যগুলির স্থায়ী ক্ষত। আজকের চিতাটি বিশাল। চিতার কাঠ সাজাতে গিয়ে গণেশের মনে এক অস্বস্তিকর শূন্যতা বিরাজ করছে। চিতার মাঝখানে শুয়ে থাকা মৃতদেহটি একজন মধ্যবয়সী পুরুষের। পরনে সাধারণ ধুতি, মুখটা শান্ত, নিষ্পাপ, কিন্তু কেমন যেন বড্ড বেশি অচেনা। গণেশ বহু মৃতদেহ পুড়িয়েছেন, কিন্তু এই মুখটা এমন কিছু আছে যা তাকে বারবার পিছিয়ে যেতে বাধ্য করছে। এটি যেন একটি পরিচিত মুখ, কিন্তু শত চেষ্টা করেও তিনি মনে করতে পারছেন না কেন এটি তার কাছে পরিচিত। তিনি অভ্যাসবশতই মন্ত্রপাঠের সুরে বিড়বিড় করছেন, দেহ অগ্নিতে মিশে যাক, পঞ্চভূত লীন হোক, আত্মা শান্তি পাক। কিন্তু তার মন যেন আজ আগুনের জ্বলার বদলে চিতার মধ্যের এই অপরিচিত দেহটার উপর আটকে আছে। পিছন থেকে একটি মৃদু ফিসফিসানি এলো। সেটি পটু, গণেশের বছর 18-র শিষ্য। পটু এই পরিবেশে অভ্যস্ত হতে পারেনি আজও। সে অনুভব করে এই শ্মশানে শুধু দেহ পুড়িয়ে ছাই করা হয় না, কিছু গভীর রহস্য চিরতরে এই মাটির সঙ্গে মিশে যায়। বাবা, আরও কাঠ দাও, চিতা যেন পুরোপুরি ঢাকা পড়ে যায়। আগুন ঠিকমতো ধরছে না। এই দেহটার চারপাশে কেমন একটা ভেজা ভেজা ভাব। গণেশ কাঠ জোগাড় করতে গেলেন। শ্মশানের এই প্রান্তে গভীর জঙ্গলের ধারে কাঠ মজুদ রাখা হয়। বারবার চেষ্টার পরেও চিতার আগুন আজ ধরছে না ঠিকমতো। আগুনের বদলে ধোঁয়া বাড়ছে, যা ঘন কুয়াশার মতো চারপাশকে গ্রাস করছে, পরিবেশকে আরও শ্বাসরুদ্ধকর করে তুলছে। কি মুশকিল! এই কাঠগুলো এখনো ঠিক শুকোয়নি। চিতার আগুন ধরতে চাইছে না। আজ রাতে যেন সবকিছুই উল্টো হচ্ছে। গণেশের অভিজ্ঞতা বলছে, সমস্যা শুধু কাঠেই নয়, যেন এক অদৃশ্য তীব্র শক্তি আগুনকে বাধা দিচ্ছে। পটু কাছে এগিয়ে এলো। তার মুখে ভয়ের চেয়েও বেশি প্রকাশ পাচ্ছিল কৌতূহল এবং এক ধরনের অস্বস্তি। বাবা, আমার মনে হচ্ছে অন্য কিছু। এটা সেই দেহ। গণেশ কাঠ সাজানো থামিয়ে পটুর দিকে তীব্র দৃষ্টিতে তাকালেন। কি বলছিস?
আবার সেই ভূতের গল্প? তোকে বলেছিলাম না, সব দেহ একই রকম দেখতে হয়। বাবা, আমি এই দেহটাকে চিনি। আজ সকালেই তো এই দেহটা আপনি পুড়িয়েছিলেন, কিন্তু তখনও ঠিকমতো আগুন ধরেনি। ভুল বলছিস, আজ সকালে অন্য কাজ ছিল, আর এই দেহটা তো কাল গভীর রাতে রাস্তার ধার থেকে তুলে আনা হয়েছে। কেউ দাবি করতে আসেনি, আমি নিজে দেখেছি। না বাবা, ভালো করে মনে করার চেষ্টা করুন। গত 2 দিন ধরে আমরা এই দেহটাকেই পোড়ানোর চেষ্টা করছি। সেদিন আপনি বলেছিলেন দেহটা নাকি পচে গেছে, তাই আগুন ধরছে না। আপনি দেহটাকে ফেলে রেখে আবার কাঠ গোছাচ্ছিলেন। এই শ্মশানে একই দেহ 2 বার আসে না। গণেশের বুকের ভেতরটা হিম হয়ে গেল। পটুর কথা তার আবছা স্মৃতিতে স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, তিনি যেন একটা দেহকে অপূর্ণ রেখে গিয়েছিলেন। শ্মশানপতির কাজ আর সারাদিনের পরিশ্রমের মাঝে তার স্মৃতি বিশ্বাসঘাতকতা করেছে। তার মনে পড়ছে কাল রাতে এই দেহটাকে তিনি প্রথমবার পুড়িয়েছিলেন, কিন্তু আগুন নিভে গিয়েছিল। তারপর তিনি ক্লান্তিতে ঘুমিয়ে পড়েন। তুই তুই কি বলছিস? আমার ভুল হচ্ছে? আপনি দেখুন, কিছু একটা ঠিক নেই। অন্ধকারের মধ্যে ধোঁয়ার মেঘের আড়ালে চিতার ওপর শুয়ে থাকা মৃতদেহটা নড়ে উঠল। প্রথমে খুব ধীরে, যেন ঘুমের মধ্যে কেউ পাশ ফিরল। শরীরের ভাঁজগুলো সামান্য নড়ল। আগুনের শিখাগুলো হঠাৎ যেন আরও তীব্র হলো। এক প্রকার অস্বাভাবিক নীলচে আভায় জ্বলতে শুরু করল। চিতা থেকে একটা পোড়া পচা গন্ধ উঠল, যা আগের সব গন্ধকে ছাপিয়ে গেল। গণেশ আর পটু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাদের জমানো শ্বাস আটকে রইল গলায়। তারপর এক ভয়ঙ্কর গভীর দীর্ঘশ্বাসের মতো শব্দ করে মৃতদেহটা ধীরে ধীরে উঠে বসল। তার শরীর থেকে ধোঁয়া ছাই ঝরে পড়ছে। আগুনের হলকা তাকে গ্রাস করার চেষ্টা করছে, কিন্তু সে যেন কিছুতেই পুড়ছে না। তার চোখ তখনও বন্ধ, কিন্তু তার মুখটা যেন একটু একটু করে বিকৃত হচ্ছে। এ কি হচ্ছে? বাবা, এই দেহটা মরেনি। দ্বিতীয়বারের দহনে এর আত্মা আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। এ তো মহা অপঘাত। আমরা শ্মশানের নিয়ম ভেঙেছি। মৃতদেহটা এবার তার ঘাড় ঘোরালো। বন্ধ চোখের উপরের পাতা সামান্য কেঁপে উঠল। আগুনের আলোয় তার মুখটা আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। তার নিথর হাত দুটো সামান্য নড়ে উঠল, যেন কোনো অদৃশ্য বন্ধন থেকে মুক্তি পেতে চাইছে। গণেশ দ্রুত পাশে রাখা মরিচা ধরা বহু বছরের পুরনো ত্রিশূলটা তুলে নিলেন। ত্রিশূল হাতে তার আত্মবিশ্বাস কিছুটা ফিরে এলো, কিন্তু মৃতদেহটা ত্রিশূলের দিকে ভ্রুক্ষেপ করল না। সে ধীরে ধীরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চিতা থেকে নামতে শুরু করল। তার শরীরের পোড়া চামড়া থেকে ছাই ঝরে পড়ছে। সেখানে নীলচে আগুনের শিখাগুলো নৃত্য করছে। পটু, পালা, দৌড়া, শ্মশান ভূমি ছেড়ে বেরিয়ে যা। পটু নড়ল না। সে যেন এই অলৌকিক দৃশ্যে সাক্ষী হওয়ার জন্য বাধ্য। মৃতদেহটা ধীরে ধীরে গণেশ আর পটুর দিকে এগিয়ে আসছে। তার মুখ থেকে একটা চাপা গোঙানির মতো শব্দ বেরোচ্ছে। গণেশ ত্রিশূল উঁচিয়ে ধরলেন। এগোবি না, আমি শ্মশানপতি। আমি তোকে শান্তি দেব। কথা শেষ করার আগেই মৃতদেহটা হঠাৎ করে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। গণেশ ত্রিশূল দিয়ে তাকে আটকাতে চেষ্টা করলেন, কিন্তু মৃতদেহটা যেন কোনো এক মায়াবী শক্তিতে গণেশকে জড়িয়ে ধরল। তার শরীরের সেই নীলচে আভা গণেশকেও ঘিরে ধরল, তাকে আগুনের মাঝখানে টেনে নিয়ে গেল। এই দেহ আমার গণেশ। তুমি আমার মুক্তি কেড়ে নিয়েছ। তুমি আমাকে
শান্তিতে পুড়তে দাওনি। আমি মৃত্যুঞ্জয়ী। মৃত্যুঞ্জয়ী। গণেশের সব স্মৃতিতে এই নামটি যেন বিদ্যুতের মতো চমকে উঠল। এই সেই লোক যার পরিবারকে বাঁচাতে গিয়ে গণেশ ৩০ বছর আগে এই শ্মশানে পালিয়ে এসেছিলেন। তিনি ভেবেছিলেন লোকটি মারা গেছে, কিন্তু সে মরেনি। সে এখন অতৃপ্ত আত্মা হয়ে ফিরে এসেছে। পটু দেখল গণেশ ক্রমশ আগুনের মধ্যে মিলিয়ে যাচ্ছেন। তার চিৎকার আর শোনাই যাচ্ছে না, শুধু আগুনের লাভা আর ধোঁয়া। মৃতদেহটা গণেশকে ছেড়ে দিয়ে পটুর দিকে ঘুরল। তার চোখে এখন জ্বলছে এক অজানা অনন্ত তৃষ্ণা। আগুনের শিখাগুলো তার চোখের মণি থেকে যেন ঠিকরে বেড়ে হচ্ছে। পটুর মনে হলো এই মুখটা হুবহু তার বাবার মতো, কিন্তু কেন? বাবা, তুমি তুমি আমার বাবা নও? মৃতদেহটা পটুর সামনে এসে দাঁড়ালো। আগুনের আলোয় তার পোড়া ছাই মাখা মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি গণেশ নই, আমি মৃত্যুঞ্জয়ী। আর ওই যে পুড়ছে, সেও তোমার আসল বাবা নয়। সে ছিল এই শ্মশানের রক্ষক। তোমাকে দেখে আমার শান্তি হলো ছেলে, কারণ তুমি এই শ্মশানের আসল উত্তরাধিকারী। তোমার রক্তে এই শ্মশানের মাটি মিশে আছে। ৩০ বছর আগে তোমার বাবা আসল শ্মশানপতি আমাকে শান্তিতে দাহ না করেই পালিয়ে গিয়েছিল, তাই আমি এই শ্মশানে আটকে আছি। আমি চাইনি এই অভিশাপ এই শ্মশানের বাইরে যাক। এবার আমি মুক্ত, আর তুমি এই শ্মশানের নতুন শ্মশানপতি। তোমার দায়িত্ব হলো সমস্ত অতৃপ্ত আত্মাকে মুক্তি দেওয়া। এই ত্রিশূল নাও, এটাই তোমার অভিশাপ এবং তোমার আশীর্বাদ। মৃত্যুঞ্জয়ী তার পোড়া হাত বাড়িয়ে দিল। ত্রিশূলটি পটুর হাতে ছুঁয়ে দিল। মুহূর্তের মধ্যে ত্রিশূলটি যেন আগুনের নীল আভায় জ্বলে উঠল। সেই সাথে পটুর চোখেও ফুটে উঠল এক অজানা গভীর তৃষ্ণা। তার শৈশবের ভয়, তার কৈশোরের সন্দেহ, সবকিছু এক লহমায় যেন শ্মশানের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তার মধ্যে জাগ্রত হল এক নতুন শক্তি, এক ভয়ঙ্কর দায়িত্ববোধ। শ্মশানের নিস্তব্ধতা আবার ফিরল। শুধু চিতার আগুন জ্বলে চলেছে, আর তা থেকে ওঠা ধোঁয়া আকাশের দিকে মিশে যাচ্ছে। শ্মশান দাঁড়িয়ে রইল সেই প্রাচীন রহস্যময় অন্ধকারে, তার বুকে আগুনের শিখা আর হিমশীতল বাতাস নিয়ে। আর তার মাঝে ত্রিশূল হাতে দাঁড়িয়ে রইল নতুন শ্মশানপতি পটু, যার চোখে এখন নতুন ভয়ঙ্কর এক অঙ্গীকার, অতৃপ্ত আত্মাদের মুক্তি দেওয়ার এক অনন্ত দায়িত্বের বোঝা। পটু জানে এই শ্মশানে তার জীবনের এক নতুন ভয়ঙ্কর অধ্যায় শুরু হলো। প্লিজ এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, আর ছোট্ট করে হলেও কমেন্ট করে যাও। তোমার একটুখানি ভালোবাসাই আমাদের জন্য সবকিছু।